বন্দুকধারীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ খুন। কুতুপালং ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন। হত্যাকারীরা পরিচিত দাবি ভাইয়ের। নিবন্ধন করেও মিলছে না করোনার টিকা। এসএমএস এর অপেক্ষায় প্রায় 2 কোটি মানুষ। শিগগিরই সংকট কাটবে আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। 17 কোটি লোকের দেশের জন্য স্বাস্থ্য বিভাগটা এখনো অ্যাডিকুয়েট না। এই সমস্যাটা হবে না। নেক্সট মান্থে অথবা তারপরে মান্থের মধ্যে তো আমরা প্রায় 2-2.5 কোটির মতো পেয়ে যাচ্ছি সিনোফার্ম। সঞ্চালন লাইন না থাকায় অলস পড়ে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 660 মেগাওয়াটের ইউনিট। প্রতি মাসে রাষ্ট্রের ক্ষতি 100 কোটি টাকা। গোপালগঞ্জে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকের আরেক ভোগান্তি ভুতুরে বিল। প্রিপেড মিটার চালু হলে দুর্ভোগ থাকবে না বলে আশ্বাস। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকধারীদের গুলিতে শীর্ষস্থানীয় নেতা মুহিবুল্লাহ নিহত হয়েছেন। আর এই ঘটনায় ক্যাম্পে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হত্যাকারীরা পূর্ব পরিচিত বলে দাবি নিহতের ভাইয়ের। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত 8:30টার দিকে কুতুপালংয়ের লাম্বাসিয়া ক্যাম্পের নিজ কার্যালয়ে বন্দুকধারীরা মুহিবুল্লাহকে 5 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মারা যান এই রোহিঙ্গা নেতা। নিহতের ভাইয়ের দাবি, রোহিঙ্গা স্বার্থ বিরোধী সন্ত্রাসীরাই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিলিং মিশনে অংশ নেয়াদের নামও জানিয়েছেন তিনি। মুর্শিদ আছে লালু লালু বলে নিলে আর হালা করি নাম হালা করি নতি ছাড়া চুল আছে। ক্যাম্পে প্রায় 30 বছরের ঠিকানা মুহিবুল্লাহর। মিয়ানমার থেকে পালিয়ে আসা এই জনগোষ্ঠীর শীর্ষ 5 নেতার একজন তিনি। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস ARSPH এর চেয়ারম্যান ছিলেন তিনি। মুহিবুল্লাহ খুনের পর ক্যাম্পে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মানে আমরা আছি, আমাদের অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। তো কিছু লোকজন তার অনুসারে আসছিল, বেরোয় আসছিল। পরবর্তীতে আমরা তাদেরকে কথা বলে তাদেরকে বুঝিয়েছি যে এই হত্যাকাণ্ডের পিছনে যারাই থাকুক তার সুষ্ঠু বিচার হবে এবং অবশ্যই থানা পুলিশ এবং আমরা সেটা অবশ্যই আমরা দেখব। ইংরেজি ভাষা ও রোহিঙ্গাদের যোগাযোগে দক্ষ মুহিবুল্লাহ বছর 2 আগে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে প্রত্যাবাসনের বিরোধিতা জানান। ঠিক তার 1.5 মাস পর বিশাল এক জনসভায় তিনি ঘোষণা দেন, নিজ ভিটেমাটি বুঝিয়ে দেয়া এবং নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশ ছাড়বে না একটি রোহিঙ্গা পরিবারও। আমিন বাবু, যমুনা নিউজ। নিবন্ধন করেও মিলছে না করোনার ভ্যাকসিন। এসএমএস এর অপেক্ষায় প্রায় 2 কোটি মানুষ। দিনের পর দিন অপেক্ষা করে শুধু আশ্বাসই মিলছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংকট কাটবে শিগগিরই। এবছরের মধ্যেই পাওয়া যাবে আরও বেশ কিছু করোনা টিকা। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধির পাশাপাশি ভ্যাকসিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগের তুলনায় বেড়েছে ভ্যাকসিনের চাহিদাও। এরই মধ্যে নিবন্ধন করেছেন 4.5 কোটি মানুষ। 1 ডোজ পাওয়ার সৌভাগ্য হয়েছে 2.5 কোটির। বাকি 2 কোটি এখনো মেসেজের অপেক্ষায়। প্রায়োরিটি বেস করে তো করা হয়েছে যাতে বয়সরা আগে এসএমএস পায়। ইয়াঙ্গার মোর মিডল এজ যারা, তারা তো একটু কম পরে পাবে, এটাই এক্সপেক্টেড আর কি। হয়তো প্রেগনেন্ট লেডি হলে উনি আগে পেয়ে যাবেন। ওইভাবে আইসিটি গুলো শিফট করছে এভাবে আপনার এসএমএস গুলো দেওয়ার জন্য। করোনা ভ্যাকসিন নিয়ে সংকট যেন কাটছেই না। শুরুতে অ্যাস্ট্রাজেনেকার 2য় ডোজ নিয়ে অনিশ্চয়তা, এরপর নিবন্ধন করে দীর্ঘ অপেক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, সক্ষমতা বিবেচনায় না রেখে পরিকল্পনা নেয় এই সংকট। এর কারণ হচ্ছে যে টু মেনি পিপল আর সক্ষমতার দিক দিয়ে আমি বলবো এত 17 কোটি লোকের দেশের জন্য স্বাস্থ্য বিভাগটা এখনো মানে অ্যাডিকুয়েট না। যারা অলরেডি অসুস্থ এবং যারা বয়স্ক তারপরে বয়স্ক, কিন্তু এর মধ্যে স্কুলের স্টুডেন্টরা চলে আসবে, তাদেরকেও আবার দেখতে হবে। দেশে এখন পর্যন্ত মোট ভ্যাকসিন পাওয়া গেছে 5.5 কোটির বেশি।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা 1,33,00,000, সিনোফার্ম 3,45,00,000, মডার্না 55,00,000 এবং 36,00,000 ডোজ ফাইজার। দেয়া হয়েছে 4 কোটি ডোজ। হাতে আছে সিনোফার্ম ও ফাইজারের 1 কোটির বেশি ডোজ। মজুদ ভ্যাকসিনে দ্বিতীয় ডোজের নিশ্চয়তা নেই, তবে আবারও আশার কথা শোনালেন অধিদপ্তরের মুখপাত্র। নেক্সট 2 দিন পর আরো 25, তো এই 60 লাখ আসলে তখন ঢাকা শহরে জটলাটা হয়তো কমে যাবে আর কি। এই সমস্যাটা হবে না যে আপনি 80 লাখ দিলেও তার পরবর্তী সময়ে নেক্সট মান্থে অথবা তারপরে মান্থের মধ্যে তো আমরা প্রায় 2-2.5 কোটির মতো পেয়ে যাচ্ছি সিনোফার্ম। বিশেষজ্ঞরা বলছেন, মজুদ নিশ্চিত না করে গণটিকা দেয়ায় নিবন্ধিতরা টিকা পাচ্ছেন না। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, ভ্যাকসিনেশনে বঞ্চিতদের যুক্ত করতেই নেওয়া হয়েছিল গণটিকার পরিকল্পনা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আরব আমিরাতের অনুমোদনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুরো দমে শুরু হচ্ছে আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন হক, আমরা যাচ্ছি তার কাছে। আলামিন, আমিরাতে কি আজ কোনো ফ্লাইট আছে কিনা, আর শাহজালালে আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম কেমন চলছে একটু জানাবেন আমাদের। বহু আকাঙ্ক্ষিত ছিল আর্টিফিশিয়াল ল্যাবের কার্যক্রম। বিশেষ করে প্রবাসীরা তো খুবই অপেক্ষা করছিলেন সেই কার্যক্রম কবে শুরু হবে। কালকে সবুজ সংকেত পাওয়ার পর সেই কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। এবং হ্যাঁ, আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে আজকে আরব আমিরাতে কোনো ফ্লাইট রয়েছে কি না। হ্যাঁ রয়েছে, এবং যে কারণে কিন্তু আরটিপিসিআর এর যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আপনি জেনে থাকবেন প্রতি 1 ঘন্টায় প্রায় 1000 নমুনা পরীক্ষা করা যাবে আরটিপিসিআর মেশিনে, এবং সেটি সম্ভব হয়েছে আসলে দীর্ঘদিনের পরিকল্পনার কারণেই। এবং সেটি প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশনা দিয়েছিলেন যখন আরব আমিরাত থেকে উড্ডয়নের 6 ঘন্টা পূর্বেই আরটিপিসিআর টেস্টের মাধ্যমে নেগেটিভ সনদ নেই তাদেরকে প্লেনে অবতরণ করতে হবে, অর্থাৎ উঠতে হবে। সেই বিষয়টি যখন তারা জানিয়ে দেয় তখন কিন্তু যারা প্রবাসী রয়েছেন তারা বিপাকে পড়েন অনেকটা, এবং তারা তারপর থেকেই মানববন্ধন করছিলেন। তারা জানিয়ে আসছিলেন যে বিমানবন্দরের জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়। সেই ল্যাব স্থাপন নিয়েও কিন্তু জটিলতা ছিল, জায়গার সংকট ছিল, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতার ছিল। সেগুলো সবশেষ কিন্তু সেগুলো সমস্যার সমাধান হয়েছে, এবং সবশেষ 7টি কোম্পানিকে কিন্তু সেই অনুমোদন দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত একটি কোম্পানি সরে যায় এবং 6টি কোম্পানি শেষ পর্যন্ত সেই অনুমোদন পায়। এবং আপনি জেনে থাকবেন পরীক্ষামূলকভাবে যদিও শুরু হয়েছিল এবং কয়েকটি ফ্লাইট চলে গেছে, এবং সবশেষ যখন গতকাল আরব আমিরাত সবুজ সংকেত দেয় যে আসলে এই আর্টিফিশিয়াল ল্যাবগুলো থেকে যারা করোনা টেস্ট করে প্লেনে উঠবেন তাদেরকে তারা অনুমতি দেবে, এবং সেটি পাওয়ার পরেই কিন্তু স্বস্তি ফিরে এসেছে প্রবাসীদের মাঝে। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলছে ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনের উপনির্বাচন। বিধায়কের পদ ধরে রাখতে এখান থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ বিজেপির প্রিয়াঙ্কা টিবরেয়াল এবং সিপিএম-এর শ্রীজীব বিশ্বাস। এরই মাঝে নির্বাচনী এলাকায় 144 ধারা ভঙ্গের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। একই দিন রাজ্যের শমশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনেও চলছে উপনির্বাচন। গেল মার্চ-এপ্রিলে 8 দফায় বিধানসভা হয় রাজ্যে। সে সময় নিজ আসন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারের কাছে হেরে যান মমতা ব্যানার্জি। কিন্তু 213 আসনে জয়ে সংখ্যাগরিষ্ঠ হিসেবে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের মতো শপথ নেন মমতা। সংবিধান অনুসারে মন্ত্রী থাকতে হলে 6 মাসের মধ্যে বিধানসভার কোনো আসনে জিততে হবে তাকে। উপনির্বাচনের ফল ঘোষণা 3 অক্টোবর। 70 नंबर वार्ड जो काउंसलर है बबाई, उसके वहाँ पर बहुत सारी जगह है, खालसा स्कूल और इन सारी जगहों पे बैठने नहीं दे रहे हैं। फिर वार्ड 71 में जो है देवेंद्र खान लाल वहाँ पे नहीं बैठने दे रहे, तो हम जा ही रहे हैं। নির্বাচন নিয়ে সবশেষ তথ্য জানাতে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউট কেন্দ্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, সকাল থেকে কেমন ভোটার উপস্থিতি দেখছেন উপনির্বাচনে, আর নিরাপত্তা কাঠামোর বিষয়টিও একটু জানাবেন আমাদের। দেখুন, সকাল 6টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, এখনো চলছে। সকালের দিকে কিন্তু ভোটারদের লাইন কিন্তু সেরকম ছিল না, খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু ভোট দেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের ভোটদানের সংখ্যা বাড়ছে, যেহেতু গত 1 সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বৃষ্টি ছিল। আজকে সকাল থেকে কিন্তু সেই বৃষ্টিটা নেই, যার জন্য কিন্তু ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছেন।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর কেন্দ্রে। এখানেই কিন্তু মমতা ব্যানার্জি দুপুরের পরে ভোট দিতে আসবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভাইপো, তিনিও কিন্তু এখানে ভোট দিতে আসবেন। এর সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনিও কিন্তু এখানে ভোট দিতে আসবেন। স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। আমার ঠিক সামনের দিকে রয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি, তার সেই পাড়াতেই কিন্তু এই মিত্র ইনস্টিটিউট এবং এখানেই কিন্তু তিনি দুপুরের পরে ভোট দিতে আসবেন। পাশাপাশি যেটা হচ্ছে কড়া নিরাপত্তা যেমন রাখা হয়েছে, শুধু ভবানীপুর নয়, আজকে কিন্তু আরো দুটি কেন্দ্রে কিন্তু একই সাথে ভোট হচ্ছে, মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং শামসেরগঞ্জ। ইতিমধ্যে গতকাল রাত থেকে কিন্তু শামসেরগঞ্জে তৃণমূল কর্মীদের বাড়িতে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। সকাল থেকে কিন্তু উত্তপ্ত রয়েছে এই দুই কেন্দ্রের এলাকা। তবুও কিন্তু কঠোর নিরাপত্তায় কিন্তু ব্যাপক আধা সেনা কিন্তু সেখানে মজুত রয়েছে, যার ফলে কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সকাল থেকে কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে বেশ কিছু বুথে ভোট যন্ত্র খারাপ ছিল, পরবর্তীকালে সেগুলোকে কিন্তু রিপ্লেসমেন্ট করা হয়। সুকান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্ধারিত সময়ে উৎপাদনে আসলেও কাজে আসছে না পায়রার অর্ধেক বিদ্যুৎ। সঞ্চালন লাইন তৈরি না হওয়ায় অলস পড়ে থাকছে 660 মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট। এর ফলে প্রতি মাসে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে অন্তত 100 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে ক্ষতি কমাতে সব ধরনের চেষ্টা করছে সরকার। তবে পদ্মা সেতুর কারণে আগামী ডিসেম্বরের আগে সঞ্চালন লাইন সম্পন্ন হচ্ছে না বলেও জানান তারা। মাহফুজ মিশুর রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়ায় দৃষ্টিনন্দন এই পায়রা তাপবিদ্যুৎ প্রকল্প। সর্বাধুনিক এই কেন্দ্রে চালু 660 মেগাওয়াটের দুটি ইউনিট। শুরু থেকে এখন অবশ্য একসাথে চালানো যায়নি এই দুই ইউনিট। পায়রা থেকে দৈনিক গড়ে 600 মেগাওয়াট যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে, যা একক ইউনিট থেকে পাওয়া সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ। পটুয়াখালীর এই বিদ্যুৎ যাচ্ছে বরিশাল থেকে গোপালগঞ্জ ও আশপাশের এলাকায়। রাজধানীতে তা নিতে 5 বছর আগে 2016 সালে ঢাকা গোপালগঞ্জ মংলা সঞ্চালন লাইন তৈরির উদ্যোগ নিলেও শেষ হয়নি তা এখনো। পদ্মা সেতু চালু না হলে সে কাজ শুরু করাও সম্ভব নয়। পায়রার যে ট্রান্সমিশন লাইনকে আনতে গিয়ে প্রচুর জটিলতা দেখা দিয়েছে জমির রাইট অফ ওয়ে এই কারণে এবং কোভিডের কারণে আমরা প্রায় বছর খানেক পিছিয়ে গেছি এই ট্রান্সমিশন লাইনে। তবে আমরা আশা করছি সামনের বছরের মধ্যে আমরা বাকিটা আমরা নিয়ে আসতে পারবো। জ্বালানি হিসেবে তুলনামূলক সস্তা কয়লা থেকে পাওয়া এই 660 মেগাওয়াট বন্ধ থাকায় চাহিদা পূরণ হচ্ছে তেলভিত্তিক কেন্দ্র থেকে, যার উৎপাদন খরচ অন্তত 3 গুণ বেশি। আবার একটি ইউনিট বন্ধ থাকলেও তার ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে পিডিবিকে, ফলে প্রতি মাসেই লোকসান গুনতে হচ্ছে সরকারকে। তারা তো ক্যাপাসিটি পেমেন্ট পাবে, তবে অতিরিক্ত দিতে হচ্ছে। তো সেটা 100 দিতে হলো কি 150 দিতে হলো সেটা বড় কথা না। আপনি এরকম করলে তো টাকা এরকম ভাবে টাকা দেওয়ার জন্যই তো এই কাজটা করেছেন। এটা তো ভুল করেছেন বা বুঝতে পারেননি সেটা তো না, এটা বুঝে সুঝে এই কাজটা করেছেন। কারণ এটার সিওডি ঘোষণা করার ব্যাপারে আপত্তি ছিল। সিওডি পিছানোর অর্থ হলো প্রজেক্টের টাইম এক্সটেনশন। প্রজেক্টের টাইম এক্সটেনশনের সঙ্গে জড়িত হলো আইডিসি। এই আইডিসি প্রায় $170 মিলিয়ন আমার লাগতো। পিডিবি প্রায় $400 মিলিয়ন এই যথাসময়ে সিওডি করাতে তার সেভ হয়েছে। এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রে মোট ইউনিট হবে 4টি। তখন উৎপাদন ক্ষমতা হবে 2640 মেগাওয়াট। পুরো প্রকল্প উৎপাদনে আসার আগে সঞ্চালন লাইন সম্পন্ন না হলে বছর অন্তত 6000 কোটি টাকা লোকসান গুনতে হবে বাংলাদেশকে। নির্ধারিত সময়ে মেগা প্রকল্প বাস্তবায়নের এক অনন্য উদাহরণ এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু শুরু থেকে এই প্রকল্পের বিদ্যুৎ সঞ্চালন নিয়ে নানা প্রশ্ন ছিল, এমনকি 2টো ইউনিট চালুর পরও সেই প্রশ্নের সমাধান হয়নি। ফলাফল ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, আর তাই বিশ্লেষকরা বলছেন এদিকটায় নজর দেওয়া এখন সবচেয়ে জরুরি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অনশন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আমরা জানবো। সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, অভিযুক্ত শিক্ষক তো পদত্যাগ করেছেন, তাহলে কেন এই এক দফা দাবি?
আসলে তাদের 4 দফা দাবি ছিল লোপা, তারা কিন্তু বলেছিল যে 4টি দফা দাবি না মানা পর্যন্ত তাদের এই অনশন এবং বিক্ষোভ চলবে। যদিও বিক্ষোভটি থেমে এখন তারা অনশনে চলে গেছে এবং তাদের এখন একটি দাবি, তা হচ্ছে ফারজানা ইয়াসমিন বাতেন যেন স্থায়ীভাবে এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদত্যাগ করেন। সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন একদম অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু একটি কথাই বারবার বলে যাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত এই শিক্ষকের এই পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত মূলত তারা এই অনশন চালিয়ে যাবে। যে কারণে কিন্তু এখানে দেখতে পারবেন যে সমস্ত শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া হয়েছিল সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে শুয়ে আছেন এবং তারা আমার অনশন করছেন এবং গতকালও কিন্তু বেশ কয়েকজন রাত যারা অনশন করেছেন কয়েকজন অসুস্থ হয়েছেন এমন তো জানতে পেরেছি। এখানে এসে আমি কথা বললাম শিক্ষার্থীর সাথে, আসলে এখন আপনারা কিন্তু 3টি পদ থেকে পদত্যাগ করেছেন, এখন আপনাদের মূল দাবিটা কি? আপনি কি আবার এখন অনশন করছেন? এখন আমরা তার শিক্ষক পদ থেকে বহিষ্কার চাই। যতক্ষণ আমাদের এই দাবি পূরণ না হচ্ছে আমরা আন্দোলন কার্যক্রম চালিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন লোপা, তারা কিন্তু একটি কথাই বলছেন, অর্থাৎ এই শিক্ষকের কাছে তারা কখনোই নিরাপদ নিজেদেরকে মনে করছেন না শিক্ষার্থীরা, যে কারণে কিন্তু তারা আসলে এই অনশন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তিনি এই পদ থেকে পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আমরণ অনশন চলবে। তবে এখন পর্যন্ত রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন তিনি। এরপর মোনাজাত ও দোয়ায় অংশ নেন শেখ হাসিনা। এর আগে তিনি বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি ফ্রিঞ্জ ট্রি রোপণ করেন। পরে বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে এখন ভোগান্তির আরেক নাম বিদ্যুতের ভুতুড়ে বিল। ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল গ্রাহকদের হাতে ধরিয়ে দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কারো কারো বিল ছাড়িয়েছে লাখ টাকাও। এ বিষয়েও অভিযোগ করেও সুরাহা পাচ্ছেন না বলে দাবি বেশিরভাগ গ্রাহকের। গোপালগঞ্জ থেকে মোজাম্মেল হোসেন মুন্নার পাঠানো প্রতিবেদন। আমার মাসে 1100-1200 টাকা বিল আসছে, সেই জায়গায় এই মাসে আমার 1,17,038 টাকা বিল দিয়েছে। 1 লাখ টাকার বিদ্যুৎ বিল সমন্বয়ের পর দাঁড়িয়েছে মাত্র 162 টাকায়। গোপালগঞ্জে এমন ভুতুড়ে বিল আসছে আরও অনেকের। গেল কয়েক মাসে তীব্র লোডশেডিংয়ে যখন গ্রাহকরা অতিষ্ঠ, ঠিক তখনই মরার ওপর খাড়ার ঘা। সাধারণের চেয়ে বিল এসেছে 4-5 গুণ বেশি, কারো কারো ক্ষেত্রে তা লাখও ছাড়িয়েছে। বিল আমার ছেলে দেবে, সেই জন্য উনি পাখা দিয়ে বাতাস নয়, ফ্যান চালায় না, সেই জায়গায় আমার 19,000 টাকা বিল দিয়ে দিয়েছে। তোমার মা তো ফ্যানের বাতাস খেলো না, 19,000 টাকা বিল আমি দেবো কেমন? আমার বিল আসে বাড়ি তো 2300-2400 3,000 টাকাই আসে, এনে আমার বিল দিয়েছে 59,000 টাকা। এনে আমি কি করবো, স্টক করবো? ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কোনো মিটার রিডার বাড়িতে না এসেই তৈরি করেছে এসব বিল। আগের বিলের কিছু অংশ বাদ থেকে যাওয়ায় মিটারে বেড়েছে ইউনিটের সংখ্যা, সেই সাথে বেড়েছে ইউনিট প্রতি বিদ্যুতের দাম। আমার প্রতি মাসে কম দিয়ে এই মাসে একবারে 16,000 টাকা দিচ্ছে। এক্সচেঞ্জে কইলাম, এক্সচেঞ্জ কোসই কানেই নিল না। ইউনিট বেশি আসে তখন ওই যাচ্ছে 2,000-3,000 টাকা বিল আসে, যেখানে আমার বিল আসবে হয়তো 1 থেকে 1100 এরকম বিল আসবে। এই মাসের আগের মাসে দিছি 20,000, আবার এই মাসে দিছি 20,000, আবার এই মাসে হয়েছে আবার 12,000। এক মাসের ব্যবধানে কি করে 6,000 টাকা হয় আমি তো এই বুঝতে পারি না। আমার মিটারে ওরা কিছু গুরুগুরি করে, ধরে কিছু বোঝারও কায়দা নাই। এসব বিল সমন্বয় করা হচ্ছে বলে জানালেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা। বললেন ডিসেম্বর থেকে প্রিপেইড মিটার চালু হলে থাকবে না ভোগান্তি। যেটা মিটারে ইউনিট আসছে, মিটার তো ঠিকই আছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওই ইউনিটটা আপনার দিয়েই দেওয়া লাগবে। আমাদের দোষ যেগুলো আর কি, আসল কথা হলো আমাদের মিটার রিডার হয়তো যাইতে পারে না, বেশি বিল করে ফেলছে, সেগুলো আমরা অ্যাডজাস্ট করে দিছি অলরেডি। গোপালগঞ্জে ওজোপাডিকোর গ্রাহক সংখ্যা প্রায় 23,000। ভোগান্তি ও হয়রানি কমাতে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী গ্রাহকদের। সুমাইয়া আরিফিন, অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।